প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আর্কিটেক্ট আব্দুল্লাহ মোতালেব ও চিত্রশিল্পী ওয়াকিলুর রহমানের আর্কিটেকচার ও আর্ট এক্সিবিশন প্লাস মাইনাস। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 29 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেত্রী স্বর্ণলতা। শুভ দুপুর। শুভ দুপুর, কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই তো ভালো আছি, খুব মিষ্টি লাগছে দেখতে। সবকিছু মিলিয়ে সময়টা কেমন যাচ্ছে? যেহেতু সামনে ঈদ, সুতরাং ঈদের আগে তো তোমাদের একরকমের ব্যস্ততা থাকে, সুতরাং কাজগুলো নিয়ে কতখানি ব্যস্ত আছো এখন? ব্যস্ত আছি, অন্যান্য বছরের তুলনায় নাটক কেন্দ্রিক ব্যস্ততা এখন একটু কম। আচ্ছা। তারপরেও 7 পর্বের কাজ হয়েছে, একটা সিঙ্গেল করেছি 3-4টা। সো ঈদে আগে কিছু অনিয়ার জানি, সে কাজগুলো এবার ঈদে যাচ্ছে। তো এমনি কি বলতে চাও যে আসলে কোন কোন কাজগুলো এবারে অনিয়ার যাবে, সেগুলোর নাম যদি বলতে চাও? আচ্ছা, এক্সাক্ট সবগুলোর নাম তো মনে নেই, তবে কুস্তি পরিবারে একটা খুব মজার নাটক করেছি, নামটা শুনে বোঝা যাচ্ছে। মাইদুল রাকিবের ডিরেকশনে। আমার গার্লস স্কোয়াড যে ডিরেকশন দিয়েছে, ও সবসময় একটু ডিফারেন্ট প্যাটার্নের কাজ করে। সো কুস্তি পরিবারে 3টা ভাই, একটা হচ্ছে মার্জুক রাসেল ভাই, এটা হচ্ছে আশি ভাই, একটা হচ্ছে অনিক। সো এই 3 ভাই আর আমার সাথে, আমার ফ্যামিলির সাথে তাদের গল্প। মার্জুক ভাই আমাকে ভালোবাসে, পছন্দ করে। সো তারা খুব নরম সরম মানুষ, কিন্তু আমার বাবা হচ্ছে পুরান ঢাকার বিশিষ্ট কুস্তিবিদ। সো আমাকে যদি নিতে হয় তাহলে এই কুস্তিতে তাদের জিতে যেতে হবে। আচ্ছা, পুরান ঢাকার এরকম টাইপের চরিত্র তুমি মনে এর আগেও কাজ করেছো? হ্যাঁ, আমি যদি বলতে চাই, আমার প্রথম পুরান ঢাকার কাজ ছিল এনটিভির শেফালির প্রেমিকরা, সাগর জাহান ভাইয়ের পরিচালনায়। সো ওইটা তো মার্জুক ভাইরা ছিল, ওইখানেও হচ্ছে আমি প্রথম পুরান ঢাকা বলা শিখছিলাম এই নাটকের জন্য। আচ্ছা, এটা তো গেল ঈদের ব্যস্ততা। এমনি ঈদের সময়টা আসলে কিভাবে কাটে বা কোনো পরিকল্পনা থাকে কিনা আলাদা করে? কুরবানি ঈদে আমার কোনো পরিকল্পনাই থাকে না, বাসায় থাকি, ঘুমাই, খাই, ফ্যামিলির সাথে সুন্দর করে সময় কাটায়, একটু রান্না বান্না করার চেষ্টা করি বাসায় থেকে। কিছুদিন পর তো মনে হয় দেশের বাইরে যাওয়া হবে কাজের জন্য, সেটা সম্পর্কে একটু জানি যে কেমন এক্সাইটেড এখন সেটা নিয়ে? আমার একটা ড্রিমি কি বলে ট্রিপ হতে যাচ্ছে। ট্রিপটা প্রোগ্রাম পারপাস যাচ্ছি, 5টা প্রোগ্রাম আছে, 5টা দেশে আমার খুব পছন্দের জায়গা। প্যারিস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্পেন আর হচ্ছে ইতালি। সো এই 5টা দেশে হচ্ছে বৈশাখী উৎসবের একটা আয়োজন করা হচ্ছে। সো এর আগে যে আর্টিস্টগুলো গিয়েছে তাদের মুখে অনেক শুনেছি এই আয়োজন নিয়ে, খুব মজা হয়। সেটা নিয়ে তোমার একটা ড্রিম ছিল? হ্যাঁ, সেটা ড্রিম ছিল, ড্রিমটা ফিল আপ হচ্ছে। আর সেখানে তুমি উপস্থাপনা করবে, মূলত বলা যেতে পারে যে এই উপস্থাপনা থেকে তোমার আসলে মিডিয়ার ক্যারিয়ারের যাত্রাটা শুরু, সেই উপস্থাপনা করতেই তুমি যাবে। যদি শুরুর গল্পটা একটু জানতে চাই, যে উপস্থাপনা কি আগে থেকে করবার শখ ছিল বা ছোটবেলা থেকে কখনো স্বপ্ন দেখতে যে একজন উপস্থাপক হিসেবে নিজেকে দেখছো, এরকম কিছু? আচ্ছা, এটা নিয়ে একটু বলতে চাই, এটা একটা মজার গল্প আছে। আমার মার প্রচুর শাড়ি, মানে আমার মার ওয়ার্ড্রোব ভরা শাড়ি। মা আগে নাটক হলে বা যে কোনো কিছু হলে মা শাড়ি এত পছন্দ করে যে শাড়ি কালেক্ট করতো খুব। সো আমি না তখন মা শাড়ি দেখে দেখে বলতাম, মা আমি না বড় হয়ে নিউজ প্রেজেন্টার হতে চাই, তো তোমার শাড়িগুলো আমি সবগুলো হচ্ছে পরবো।
তো সেই জায়গা থেকেই একটু করে ওই জায়গা থেকে মনে হয় স্বপ্নটা শুরু হয়েছিল। তারপর আমি গান শিখতাম ছোটবেলায়, তো একটা অনুষ্ঠানে আমার গান গাওয়ার কথা, খুব ছোট তখন, আমি 8-9-এ পড়ি, গান গাওয়ার কথা। সো ওই দিনের প্রেজেন্টারের একটু ঝামেলা হয়েছিল, অনেক বড় একটা অকারেন্স হয়েছিল, ও আসতে পারেনি। সো সেই 7-8-এর একটা মেয়েকে স্ক্রিপ্ট ধরে দেওয়া হয়েছে যে উপস্থাপনাটা করে যাও। তো ওইটা করার পর পরপর বেশ কিছু শিল্পকলাতে আমি প্রোগ্রাম করেছিলাম, এরপর একটু একটু করে উপস্থাপনার আগ্রহটা জাগে। আচ্ছা, তখন থেকে উপস্থাপনা করা। আর যখন আমি নাটকটা শুরু করেছি, আমি ফুল টাইমটার উপস্থাপনায় দিতে পারিনি, কারণ আমি একটা সাইডে ফোকাস করতে চেয়েছিলাম। হ্যাঁ, সময় হয়ে ওঠে না, বা ফোকাসটা একটা সাইডে করতে চেয়েছি, আমি মাঝখানে একদমই উপস্থাপনা করিনি। এখন আবার হ্যাঁ, চ্যানেল থেকে বলছে যে আপনি 2-একটা প্রোগ্রাম করতে পারেন, বা বাইরের মাঝখানে কিছু আমি অন স্টেজ শো করেছি, সেগুলোতেও ভালো রেসপন্স পাচ্ছি, তাই একটু একটু করছি। আচ্ছা, একজন উপস্থাপক থেকে যখন একজন অভিনেত্রী মানে পুরো দস্তুর তুমি হয়ে উঠলে, তখন তো আসলে নিশ্চয়ই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, কারণ অভিনয়টা বেশ কঠিন একটা জায়গা, সেটা তো শিখতে হয়। এটা রপ্ত করতে আসলে তোমাকে কি কি করতে হয়েছে, বা তোমার প্রিপারেশন কি কি ছিল? এই ক্ষেত্রে আমাকে বলতে হয় যে আমি তো মঞ্চ বা কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আমার অভিনয়ের ক্ষেত্রে। তো আমি প্রথম যে কাজ করেছিলাম মাসুদ সেজান ভাইয়ের কাছে, তো সেখানে আমার প্রথম সেকেন্ড সিরিয়ালটাই ছিল হচ্ছে এনটিভি সিরিয়াল ডুগডুগি। সো আমি 1-1.5 বছর না 2টা সিরিয়াল আমি ওনার ওখানে করেছি, অ্যান্ড ইটস লাইক স্কুলিং। উনি এত ভালো একজন ডিরেক্টর, এত ধরে ধরে আর্টিস্টকে কাজ শিখায়। সো আমার ওই জায়গাটা অনেক হেল্প করেছে লাইফে। আমি সবসময় বলি সেজান ভাইয়ের কথা। তো এই 1.5 বছরে সেজান ভাই ধরে ধরে অনেক কিছু শিখেছে। আর সবচেয়ে বেশি আমি যেটা বলবো যে আমি শিখতে পেরেছি, আমার কো আর্টিস্টরা যারা সিনিয়র আছে আমাকে সেটা অনেক হেল্প করেছে, সিনিয়র কো আর্টিস্ট যারা। তারপর তুমি যখন অভিনয় করছিলে, একটা থাকে না, ধরো অভিনয় করছে কিন্তু মানুষ চিনছে না, আবার একটা থাকে যে অভিনয় করতে করতে একটা সময় তারকা খ্যাতির যে বিষয়টা সেইটা চলে আসা। তো স্বর্ণলতার ক্ষেত্রে সেটা প্রথম কবে এসেছিল? তুমি কবে প্রথম বুঝেছিলে যে হ্যাঁ আমি এখন একটা তারকার জায়গাতে আছি? আমার ফার্স্ট ওয়েব সিরিজ যেটা ছিল গার্লস স্কোয়াড, তো ওই সিরিজটা অন এয়ারের পর আমি কক্সবাজার গিয়েছিলাম ফ্যামিলি ট্রিপে, ফ্যামিলি সবাই ছিল। তো ওখানে না আমার নাম ধরে ডাকছিল, এই গার্লস স্কোয়াডের মেয়েটা না মিম যাচ্ছে হেঁটে, দেখো দেখো দেখো। তখন আমার সাথে সবাই অনেক ছবি তুলতে আসছে, তারপর বলছে যে এত চাপা কেন মারেন আপনি জীবনে, মানে আমার ক্যারেক্টারটা এরকম ছিল। সো ওই গার্লস স্কোয়াডের পর একটা অনেক চেঞ্জ এসেছে আমার লাইফে, যেটা আগে আমি কাজ করছিলাম, যে কাজগুলো করে যাচ্ছিলাম এতটা আসেনি। গার্লস স্কোয়াডের পরে আমি মানে অনেক ভালো বাসা পেয়েছি দর্শকের, আর আমার মনে হয়েছে যে না, আমি দর্শকের কাছে পৌঁছতে পেরেছি। একদম। জীবনটা কি পরিবর্তন হয়েছে কিনা, মানে তারকা বনে যাবার পরে মানে মনে হয়েছে কিনা যে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে, সেটা লাইফস্টাইলের ক্ষেত্রে হোক বা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক? কিছুটা, বাট এটা আমি চাই না আসলে, সত্যি কথা। মানে আমি এত সাধারণভাবে নিজেকে দেখতে চাই সবসময়, বা সাধারণ জীবনটা আমি এত ভালোবাসি। আমি আমার ইচ্ছে হলে আমি রিক্সা দিয়ে একটু ঘুরবো, ফ্রেন্ডদের সাথে যেখানে সেখানে আড্ডা মারবো, আমি এখনো তাই করি। ইভেন দো আমাকে সেদিন হয় না যে বেলি রোডে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছিলাম, কলেজের ফ্রেন্ড সার্কেলের সাথে। সো আড্ডা দিয়ে আমি বাসায় আসতে আসতে দেখি কি যে আমার ছবির নিচে অনেকগুলা কমেন্ট, যে আপনাকে আজকে এখানে দেখেছি, এই কাপড় পরা দেখেছি, সামনে গিয়ে কথা বলতে ভয় পাচ্ছিলাম। সো ভালো লাগে এগুলো আসলে। আর মনে হয় তোমাকে একটু দূর থেকে দেখে মনে হয় যে অহংকারী, হয়তো কথা বলবে না, এরকম একটা ব্যাপার মনে হয়। কিন্তু কাছে মিশার পর কি এটা মনে হয়? না না, একেবারেই না, একেবারেই না। তুমি খুবই মাই ডিয়ার, এবং আমার খুবই ভালো লাগে যে তুমি অনেক ডাউন টু আর্থ। মানে এটা একজন শিল্পীর সব থেকে বড় জায়গাটাই হচ্ছে তাকে বিনয়ী হতে হবে, না হলে আসলে শিল্পীর মর্যাদাটাই থাকে না। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কথা বলছিলাম তোমার নাটকগুলো নিয়ে, এবং এনটিভিতে তোমার অনেকগুলো নাটক প্রচারিত হয়েছে, ধারাবাহিক নাটকের সংখ্যা আছে, তারপরে তো একক নাটক আছে, সর্বশেষ ধারাবাহিক নাটক মানে প্রবাসী পরিবার ছিল, সেটা সম্পর্কে একটু জানি। প্রবাসী পরিবারের প্রথম দিকে আমাকে প্রবাসী পরিবারে আসলে কাজ করতে বলা হয়েছিল, আমি প্রথম লটে কাজ করতে পারিনি। তো প্রথম লটের পরে দেখলাম কি এত রেসপন্স, বা আমার সব পছন্দের আর্টিস্টরা এখানে কাজ করছে। সো সেকেন্ড লট থেকে যখন আমি শুরু করলাম, এটা আমার একটা স্পেসিফিক নাম ছিল যে দুবাই গোল্ডেন বউ। সো এই নামটা বা এই ক্যারেক্টারটা দর্শকের অনেক কাছে যেতে পেরেছে। আমাকে মানে অন্য নাটকেও শুটিংয়ে গেলে আর্টিস্টরা বলছিল যে স্বর্ণলতার সাথে মিলিয়ে কি গোল্ডেন বউ নামটা রাখা হয়েছিল। আর তোমার নামের সাথে মিল আছে? হ্যাঁ, মিল আছে, বাট ওইটাও আমার একটা পছন্দের কাজের মধ্যে বলবো, বিকজ অফ হচ্ছে ক্যারেক্টারটা ডিফারেন্ট ছিল, একটা
মেয়ের স্ট্রাগলও ছিল, আবার হচ্ছে সবকিছু সে সহ্য করতে পারছে না, একটু বোনদের সাথে খুনসুটির বিষয়গুলো ছিল। সো প্রবাসী পরিবার ভালো লেগেছে আমার কাজ। এখন তো অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, শুধুমাত্র টেলিভিশন মিডিয়া না, ইউটিউব কন্টেন্ট আছে, ওটিটির কাজ আছে, চলচ্চিত্র তো আছে পাশাপাশি। সবকিছু মিলিয়ে আসলে তুমি কোনটাকে ফোকাস করছো বা কোন দিকে তোমার মনোযোগটা বেশি? আমি যখন কাজ শুরু করেছি আমি তো বলেছি যে 1-1.5 বছর আমি 2টা সিরিয়াল করেছি। এরপরে আমি সিঙ্গেল করেছি, বাট সিঙ্গেলের তো একটা অনেক বড় সিন্ডিকেট, অ্যান্ড আমার মনে হয় না আমি ওইটা অ্যাডজাস্ট করতে পারবো বা পারছি। তখন আমার মনে হয়েছে যে আমার তো পারফরমেন্স করা ইম্পর্টেন্ট, সেটা কোন প্ল্যাটফর্ম সেটা আমি আসলে ফোকাস না করি। তখন আমার কাছে অনেক ধারাবাহিকের অফার আসে, আমি অনেক ধারাবাহিকে কাজ করেছি, মানে আমি অনেক ধারাবাহিকেই কাজ করেছি একটা সময় পর্যন্ত। আমার মনে হচ্ছে আমি স্ক্রিনে থাকতে পারছি, দর্শকের কাছে যেতে পারছি ধারাবাহিক দিয়ে। অ্যান্ড এতটা আমি তখন কাজ করার সময় আমি অনেক আর্টিস্টের কথা শুনেছি যে এত ধারাবাহিক করছো, ধারাবাহিক এতটা করা ঠিক না আর্টিস্টের জন্য, একটা 2টা মিনিমাল করে বাকি অন্য কাজে নিজেকে ফোকাস করা উচিত। আমি বলেছি না, আমি নিজেকে ব্যস্ত রাখছি কাজ দিয়ে। অ্যান্ড এই পর্যায়ে এসে আমাকে অ্যাজ এ বেস্ট সিরিয়ালের অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বা এই যে সম্মানটুকু দেওয়া হচ্ছে, আমার মনে হয়েছে যে ওকে ফাইন, আমি ভুল জায়গায় আসলে টাইমটা স্পেন্ড করিনি। ওটিটির কাজ নিয়ে এখন কোনো তোমার চিন্তা ভাবনা নেই বা সেদিকে ফোকাস করছো না? না, চিন্তা ভাবনা নেই বলবো না, চিন্তা ভাবনা আছে। যেমন আমাদের তো প্রতি বছর একটা করে সিরিজ হয়, যেটা বঙ্গতে আসে, গার্লস স্কোয়াড। এছাড়া আমি বিনজে একটা কাজ করেছি, আর আরো 1-2টা স্ক্রিপ্ট আসছে। সো আমি ওটিটিতে কেন কাজ করব না? এই যে অভিনয়ের পাশাপাশি তুমি আরেকটা বিষয়, আরেকটা সংগঠনের কাজ করছো, সম্পূর্ণ বাংলাদেশ নামে একটি সংগঠন, যেটা 2022 সাল থেকে শুরু হয়েছে আমি যদি খুব ভুল না করে থাকি, এবং সেটা সভাপতি তুমি। তো এই সংগঠনটা আসলে মানে কোন ভাবনার জায়গা থেকে শুরু করা? আচ্ছা, আমার স্টাডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিসার্চ ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। সো আমি যেহেতু এন্টারপ্রেনারশিপ নিয়ে পড়ালেখা করেছি, আমি কাজ শুরু করেছি তো আসলে পড়ালেখার পাশাপাশি ওই সময়টাতে। তো যখন আমার স্টাডি শেষের দিকে, তখন আমি ভাবছিলাম যে অ্যাক্টিং এর পাশাপাশি আসলে কিছু একটা আমি করতে চাই, মানে নিজের একটা কিছু করতে চাই। তো আমি যখন ভাবলাম অনেক করে, এটার প্রতিষ্ঠাতা সুব্রততে, তো আমরা দুজন মিলেই ভাবছিলাম যে কি করা যায়। সো তখন আমার মনে হলো যে সমাজে যে নারীগুলো একটু পিছিয়ে আছে বা প্ল্যাটফর্মের জন্য কাজ করতে পারছে না, সো আমরা তাদেরকে নিয়ে একটা কোনো কিছু শুরু করি। সেই ভাবনা থেকে আমরা একটা শোরুম দিয়েছিলাম রাপা প্লাজাতে, যেটা এখনো আছে। সেখানে নারীদের হাতে তৈরি অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা সেল করি, করে তাদেরকে একটা পার্সেন্টেজ দিই, তাদেরকে স্বাবলম্বী করে তুলছি। আর আরেকটা ভাবনা ছিল আমাদের যে আমরা যখন বড় হয়ে যাই, সন্তানরা কাজে ব্যস্ত হয়ে যাই, তখন কিন্তু আমরা প্রপার মাকে সময় দিতে পারি না। মা বাসায় একটা অনেক লম্বা সময় লেজি টাইম পার করে, তাদের একাকিত্ব বোধটা আসলে অনেক থাকে। সো তাদেরকে একটা আড্ডার জায়গা বা তাদের একটা কাজের জায়গা করে দিই। সো সেই জার্নি থেকেই আমি আসলে আমার সম্পূর্ণ জার্নিটা শুরু করেছি। তো সম্পূর্ণ জার্নিটা যখন শুরু করেছি, আমি অনেক ভালোবাসা পেয়েছি, মেম্বার্স অনেক হয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে আমি একটা অ্যাওয়ার্ডের প্রোগ্রাম করি, যে সমাজের সব সফল নারী, সব সেক্টর থেকে, যে অ্যাজ এ বেস্ট টিচার, ফুটবলার, সচিব নারী, মানে সব সফল নারীদেরকে নিয়ে আমি একটা অ্যাওয়ার্ডের আয়োজন করি। সর্বক্ষেত্রে সফল নারীরা, একদম, মানে প্রতি ক্যাটাগরি থেকে একজন করে আমি হচ্ছে এই অ্যাওয়ার্ডটা করি। সো আমি তৃতীয়বারের মতো এবারও করলাম কিছুদিন আগে, যেখানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে ডলি জহর, বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে মেজজামিন আপু অ্যাওয়ার্ড নিয়েছে, তারপর চলচ্চিত্রের নায়িকা হিসেবে পেয়েছে অপু বিশ্বাস। মানে সব সেক্টর থেকে, বেস্ট ফুটবলার, বেস্ট ক্রিকেটার, বেস্ট টিচার, মানে সব জায়গা থেকেই তাদেরকে। আমি প্রথম 2 বছর এফোর্ট দেওয়ার পরে আমি দেখলাম যে এই অ্যাওয়ার্ডটা নিয়ে সবার অনেক আগ্রহ, ভালোবাসা। তো এই ভালোবাসার সাথেই না সম্পূর্ণ এগিয়ে যাচ্ছে, এবং আমার স্বপ্নটা সফল হচ্ছে দিনে দিনে। একদম। গ্রিনি সম্পূর্ণ অ্যাওয়ার্ড 2025 ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই যে আবার 2026-এর জন্য প্রিপারেশন নেওয়া, সেটা কি ইতিমধ্যে শুরু করে দিয়েছো বা কিভাবে আসলে কাজটা করো তোমরা? ইতিমধ্যে শুরু করিনি, মাত্র তো শেষ করলাম, তো আরো 3-4 মাস পরে হয়তো আমরা শুরু করব। তো আমরা পুরো বছর ধরেই দেখি যে কে কোন কাজটা করছে এবং সেই কাজে তিনি কতটুকু সফল হচ্ছে, বা এই বছরে কাজে কে বেশি এফোর্ট দিয়েছে তার জায়গা থেকে। সেই জায়গা থেকে আমরা আসলে পরে আমাদের অ্যাওয়ার্ডের 1 মাস আগে আমরা ডিসাইড করি যে আমরা এদের অ্যাওয়ার্ডটা দিব। এবং এই কাজটা দিয়ে তুমি কিন্তু মনে হয় সাধারণ মানুষের অনেক কাছে পৌঁছে গেছো। একদম, তাই না? অনেক ভালোবাসা পেয়েছো, মানে যেটা আমার যেটা মনে হয় কি, সম্পূর্ণত আমার আরেকটা পরিবার।
সো আমার এই যে কাজ ভালো মন্দ সবকিছু এরা সবাই এসে যখন একসাথে বসে প্রতি মাসে একদিন করে আমরা একসাথে বসে আড্ডা দিই। আমাদের কতজন মেম্বার এখন পর্যন্ত প্রায় 100 হয়ে গেছে, মানে 80+ ছিল, এখন প্রায় 100+ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে, মাসখানিকের মধ্যে। সো এই যে 100 জন নারীর সাথে একসাথে বসে আড্ডা দেওয়া, তাদের ভিতরে জিনিসগুলো জানা, তাদেরকে একটা কোয়ালিটি লাইফ স্টোরিজ গুলো কিন্তু জানা যাচ্ছে ইভেন দো তারা একটা কর্মসংস্থান পাচ্ছে, তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারছে, তারা এখানে প্রোডাক্ট দিচ্ছে। এবং আমরা তো যারা মানে যান্ত্রিক জীবনে থাকি তারা সবসময় যে একটা অথেন্টিক জিনিস আমার হাতে, মানে নিজের হাতে একটা জুয়েলারি বানাচ্ছে, নিজের হাতে তারা শাড়ি তৈরি করছে, তারপর আচার থেকে শুরু করে সবকিছু আমার ওখানে পাওয়া যাচ্ছে। তোমার এই যে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সংগঠনকে সময় দেওয়া, এটা একটু টায়ারিং বলে মনে হয় কিনা, বা সেটা ব্যালেন্স করো কিভাবে? আমি যতটুকু পারি আমি সম্পূর্ণতে সময় দেওয়ার চেষ্টা করি আমার কাজের পাশাপাশি। কিন্তু এছাড়া যারা আমার সাধারণ সম্পাদক হিসেবে একজন আছেন তাহমিনা রোজি, উনি দেখছে, প্রতিষ্ঠাতা দেখছে সুব্রত দে, তারপর উপদেষ্টা হিসেবে আরো 3 জন আছে, অ্যানি চৌধুরী, তারপর মাহিনুর জাহান, আর হচ্ছে কানিজ রুমা। সো এরা আসলে একটা টিম কাজ করছে। আমি না যখন সময় দিতে পারছো না তারা তোমাকে সেখানে ব্যাকআপ দিচ্ছে। আবার তোমার অভিনয়ের জগতে ফিরে আসি, যখন কোনো স্ক্রিপ্ট তোমার কাছে আসে তখন তুমি আসলে নির্বাচন প্রক্রিয়াটা কি থাকে তোমার? কি দেখে কোনো একটি স্ক্রিপ্ট সিলেক্ট করো যে কাজ করবে নাকি করবে না? আচ্ছা, আমি প্রথমে দেখার চেষ্টা করি যে আমার ডিরেক্টর কিভাবে স্ক্রিপ্টটা পোর্ট্রে করতে পারবে কিনা যেভাবে আছে, আর এই গল্পটা আমি আগে করেছি কিনা, কারণ আমি রিপিটেশনটা খুব কম চাই। হয় কি যে একই রকম কাজ আসলে হয়ে যায়, যখন কোনো তোমার অভিনয় করা একটা চরিত্র খুব বেশি পপুলারিটি পায় তখন দেখা যায় ওই ধরনের চরিত্রের জন্য অফারটা বেশি আসতে থাকে, অনেক বেশি। আমি তো এটার অনেক সাফার করেছি বিকজ অফ আমার প্রথম সিরিজে আমি অনেক ঝগড়াটে ছিলাম, মানে আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হতো, আমি চর মেরেছিলাম। এরপরে দেখি কি যে সব স্ক্রিপ্টে আসছে যে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া আর তাকে মারার। তারপর আমি একটা সময় গিয়ে সেটা বন্ধ করেছি। ইভেন দা এখনো যে পুরান ঢাকা একটা সিরিয়াল আমার খুব ভালো গিয়েছে, তো এখন পুরান ঢাকার অনেক স্ক্রিপ্ট আসছে, সো আমি এখন আর একটা দুইটা করার পর না, এখন অতটা। তুমি যখন মানে কোনো ডিরেক্টরকে মানা করে দাও বা কোনো স্ক্রিপ্টের জন্য মানা করে দাও তখন মানে মন খারাপ করার ব্যাপার আগে না করতে পারতাম না, আমি ভাবতাম যে কিভাবে করো। এখন একটু বলতে শিখেছি বা কোনো একটা এক্সকিউজ দিতে শিখেছি। জানি যে এক্সকিউজ দেওয়া উচিত না, কিন্তু মাঝে মাঝে নিজের জন্য করতে হয়, এক্সকিউজগুলো দিতে হয়, এখন কিছু করার থাকে না তখন। হ্যাঁ। আচ্ছা, স্বর্ণলতা নিজেকে কোথায় দেখতে চাই? যেই জায়গাটা যাওয়ার পর নিজের জন্য নিজের কোনো আফসোস থাকবে না, সেই জায়গায়। চলচ্চিত্র বা মানে চিত্রনায়িকার একটা স্বপ্ন থাকে না? তুমি তো ছোটবেলার স্বপ্ন দেখেছিলে যে একজন অভিনয় শিল্পী হতে চাও, তো সেখানে চিত্রনায়িকার জায়গাটা আছে কিনা? বড় পর্দায় তো সব আর্টিস্টদেরই নিজেকে দেখার একটা শখ থাকে, বাট আই এম নট এ কমার্শিয়াল ম্যাটেরিয়াল, সো আমি কমার্শিয়াল সিনেমা করব না। গল্পভিত্তিক সিনেমা যদি আমার লাইফে আসে ভালো, আমি অবশ্যই করব। বাহ, চমৎকার। কথা বলতে দারুণ লাগছিল আসলে, মানে তো চমৎকার একটা আড্ডা হলো। মনে হচ্ছিল একটু লম্বা সময় আড্ডা দিতে পারলে ভালো হতো, কিন্তু একেবারে সময় শেষ, সুতরাং আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আমরা আরও আড্ডা দিব অন্য কোনো আয়োজনে। অনেক ভালো থেকো আর এমনটাই প্রাণবন্ত থাকো, হাসি খুশি থাকো। আজকে আমাদের আয়োজনে এসেছো, আমন্ত্রণে সাড়া দিয়েছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। এই ব্যান্ডে তোমার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লাগছিল। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন aajdupuр@ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।